গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। শনিবার দিন করে কিন্তু তোজোর ছুটি থাকে, কিন্তু দুষ্টু তো আবার স্কুল থাকে। ওকে কিন্তু সকালবেলা রেডি করে গাড়িতে তুলেও দিয়ে এসেছি, আর তার এসে স্নান করে এই যে জামা কাপড় ছিল, স্নানের সময় জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, আর এগুলোকেই মেলে দিচ্ছি। আর তারপরেই পুজো সেরে নেব। কি বলো তো, সকালবেলা ওই স্নানে ঢোকার পর থেকে পুজো দেওয়া পর্যন্ত আমার যে একটা কি তাড়াহুড়োর মধ্যে লাগে, কারণ ওই সময়ের মধ্যে হাজব্যান্ড উঠে যায়, তাকে চা করে দেওয়া, তারপর তোজো উঠে যায়, তাকে হরলিক্স বানিয়ে দেওয়া, এই বিষয়গুলো থাকে। কিন্তু পুজো দেওয়া হয়ে গেলে আমার যেন অনেকটা নিশ্চিন্ত হয়ে যায়। এই যে কদিন ধরে পুজো দিতে আমার অনেকটা সময় লাগছে, যার জন্য হাজব্যান্ডই সকালে চাটা করে নিচ্ছে। আজকেও যথারীতি অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই জন্য সকালে চাটা সেই হাজব্যান্ডই করেছে। কি আর করা যাবে বলো তো, এতগুলো গোপাল সবাইকে স্নান করানো, তাকে ড্রেস আপ পরানো, তারপরে এত ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজানোর সময় তো লাগে। আমার তো ঠাকুর ঘরে পাক্কা হাতে ধরে 30 থেকে 45 মিনিট সময় লেগেই যায়। তার মধ্যেও মনে হয় কি অনেকটা তাড়াহুড়ো করেই ভগবানকে দিচ্ছি। আর ঠাকুরকে দিতে গেলে না তাড়াহুড়ো করে কোনো কাজই করা যায় না। শান্ত মনে যদি ভগবানকে না মনে দিয়ে ডাকা যায়, তাহলে যেন ভালোই লাগে না। আর এই দেখো, সমস্ত ঠাকুরকে সুন্দর করে ফুল জল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর খেতেও দিয়েছি। আর এখন আরতিটাও সেরে নেব। আমাকে ঝিলি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোমার হেয়ারটা এমনিতেই অনেক সুন্দর, ফ্ল্যাক্স সিডটা দেওয়ার পরে আরও সুন্দর স্ট্রেট হয়ে গেছে। আমিও ভাবছি ট্রাই করব। নিশ্চয়ই তুমি ট্রাই করো, দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে। আমি তো পেয়েছি। আর আমার চুলটা সুন্দর তোমার মনে হলো? আসলে কি বলো তো, যেহেতু আমি পরপর এত কেমিক্যাল ট্রিটমেন্ট করেছি, আমি না ওই 5 বারের মতন স্মুথনিং করিয়েছি, যার জন্য না আমার এখন প্রচণ্ড হেয়ার ফল হয়। আর তারপরে চুলগুলো তো ফ্রিজ হয়ে গেছে, বিশেষ করে সামনের দিকে চুলগুলো দেখবে কীরকমভাবে উঠে থাকে, ওটাই ভীষণ বাজে লাগে। কিন্তু এই ফ্ল্যাক্সিড দেওয়ার পরে আমার চুল পড়াটা একদিনেই অনেকটা কম হয়েছে, সাথে করে কিন্তু চুলটাও স্ট্রেট হয়েছে। আমি তো ইউটিউবে দেখলাম যে টানা 7 দিনও নাকি ইউজ করলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। তাই ভাবছি কাল পরশুর মধ্যে আবার একটু বেশি করে ফ্ল্যাক্সিডের জেলটা বানিয়ে নিয়ে একটা কন্টেনারে করে ফ্রিজ আপ করে দেবো, তাহলে প্রতিদিন অল্প অল্প করে মাখতে পারবো। আর ওইদিকে পুজো দিয়ে নিয়েছি। তারপরে ওই যে বললাম হাজব্যান্ড চা করেছিল, চা খেয়ে এখন সোজা চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নিতে। বিছানাটা তুলে নিচ্ছি। আর তোজোর শরীর যেন তো আজকে অনেকটাই ভালো আছে, তাই ও আমাদের সাথে উঠে হরলিক্স খেয়ে নিয়েছিল, তাই ওকে ওই ঘরে পড়তে বসিয়ে দিয়ে এসেছি। আর এই দিকের বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে ওকে এই ঘরে বলবো চলে আসতে। আসলে কি বলতো, আমাদের ওই ঘরে যদি পড়াশুনো করতে বসা হয়, তাহলে তো একটা ফ্যান প্লাস লাইটও জ্বালাতে হয়। আর লাইট জ্বালালে তো জানোই কতটা কারেন্টের বিল আসে। আর আমাদের এই ঘরের জানলাটা এতটাই বড়, জানলার দিকে মুখ করে যদি পড়তে বসা যায়, তাহলে কিন্তু আর ঘরে কোনো লাইটের প্রয়োজনই হয় না, শুধু একটা ফ্যান চালিয়ে নিলেই হয়ে যায়। কি করব বলো তো, মধ্যবিত্ত ঘরে তো এইরকম আমরা চারিদিক থেকে সব সময় একটু সাশ্রয় করার চেষ্টা করি। কোথাও কখনো ইলেকট্রিক বিল, কোথাও বাজার খরচা, বা কোথাও আনুষঙ্গিক নানা যেই সংসারের খরচা থাকে সেগুলো বাঁচানো, এইভাবেই কিন্তু সংসার আমরা চালিয়ে থাকি। আর আমার মনে হয় আমার মতন অনেক গৃহিণীরা এই কাজগুলোই সব সময় করে থাকো। ইতিমধ্যে হাজবেন্ড কিন্তু বাজার করেও চলে এসেছে। আর আমি বললাম তুমি একটু বাজারটা গুছিয়ে নাও, ও তো কাটাকুটি করে, তোমরা তো জানোই, ও ওইদিকে কাটাকুটি করছে। আর আমি বললাম তাহলে আমি এইদিকে বিছানাটা একটু গুছিয়ে নিই। কী বলো তো, আমি যদি সকালবেলা করে দুটো ঘর একসাথে পরিষ্কার করে নিই, তাহলে রান্নার পরে অনেকটা সময় আমি হাতে পাই। আর না হলে রান্নার পরে এসে এই কাজগুলো করতে সত্যি অনেকটা কষ্ট হয়ে যায়। রান্নাঘরে ওই গরমের মধ্যে দাঁড়িয়ে কাজ করে তারপরে এই ঘরের কাজগুলো করতে অনেকটাই কষ্ট সাপেক্ষ। তারপরে তো জানোই ওই পরের সময়টা আমার ভিডিওর কাজ থাকে। তো সেই জন্য চেষ্টা করি প্রতিনিয়ত সকালবেলা এই ঘরটা দুটো ঘরই একটু গুছিয়ে নেওয়ার। আর দেখলেই তো, কথা বলতে বলতে ঘরটা পরিষ্কার করে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। ভাতটা আগেই বসিয়ে দিয়ে গেছিলাম, সাথে হাজবেন্ড এনেছিল একটু উচ্ছে, বলছে প্রতিদিনই তো আলু ভাজা খাই, আজকে একটু উচ্ছে ভাজা দিয়ে খেয়ে যাব। তো ওইদিকে হাজবেন্ডের জন্য একটু উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। আমিও না উচ্ছে ভাজা খেতে ভীষণ পছন্দ করি, যার জন্য উচ্ছেটা একটু বেশি করে ভাজা বসিয়েছি। আর তার সাথে আনা হয়েছিল বাঁধাকপি। বাঁধাকপিটা আজকে হাজবেন্ড এত সুন্দরভাবে কেটেছে, মনে হচ্ছে কোনো মেশিন দিয়ে কেটেছে, তবে ও কিন্তু হাত দিয়েই কাটে। আর ও জানো তো এত ভালো কাটাকুটি করতে পারে। আমিও ওর কাছে রান্না হয়তো মোটামুটি করে নিতে পারি, কিন্তু কাটাকুটিটা আমার হাজবেন্ড ভীষণ সুন্দরভাবে করতে পারে।
আর ওইদিকে বাঁধাকপিটা ধুয়ে আমি এবার বাঁধাকপিটাও বসিয়ে দেবো। ভাতটা তো হয়ে গেছে, আর এদিকে বাঁধাকপির জন্য আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার কিন্তু উচ্ছে ভাজাটাও ভালোভাবে হয়ে গেছে। আর কালকে দেখেছিলে না মূলো এনেছিল, মানে ওই ডালে দিয়েছিলাম, তার থেকে না শাক ছিল। আর মূলো শাক খেতে আমি ভীষণ ভালোবাসি। মূলো শাক, মূলো এগুলো খেতে একটা সময় পছন্দ করতাম না, কিন্তু এখন দেখছি যে এই খাবারগুলোই আমার বেশ ভালো লাগে। আর ওই মূলো শাকটাও সে ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়েছে, তাই মূলো শাকটাও একটু ভেজে নিচ্ছি। আর তার সাথে একটু করব পনির। আসলে আমাদের বাড়িতে পনিরটা খেতে কিন্তু তোজো দুষ্টু ভীষণ পছন্দ করে। বলতে পারো নিরামিষ দিনে বাচ্চাদের জন্য বাড়িতে একমাত্র পনির আসে। আর তার মধ্যে তোজোর যেহেতু শরীরটা খারাপ ছিল, মুখে একদমই কোনো রুচি নেই, খাওয়া দাওয়াটাও ঠিক করে করছে না, তাই চেষ্টা করছি যাতে একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেওয়ার, যাতে ওর একটু ভালো লাগে। আর বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে বাড়িতে তো জানোই খাওয়া দাওয়া নিয়ে কতটা সমস্যা হয়। আর এই দেখো পনির নিয়ে এসেছে, ওইদিকে আমার শাকটাও হয়ে গেছে, সাথে একটা গ্যাসে বাঁধাকপিটাও করে নিচ্ছি। আর এদিকে পনিরটাকে ভালো করে কেটে এবার ভেজে নেব। তারপরে পনিরে না একদম প্লেন ঝোলই করবো আজকে, আর কোনো রকম চালমগজ পোস্ত টোস্ত দিয়ে কিছুই করব না। আমাকে টুম্পা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দিদি কেমন আছো, আমি এখন অনেক ভালো আছি গো। আর তুমি এও লিখেছো আমি কমেন্ট না করলে আমার নামটাও তুমি নাও না কেন। ব্লগটা ভালো লাগলো, গুড লাক, টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ। আর কি বলো তো, সত্যি কথাই কেউ যদি আমাকে কমেন্ট না করে না, তার নামটা পরের দিন আমি নিতে পারি না। একটাই কারণ, সেটা হচ্ছে আমি তো প্রতিদিন আর একটা ফোন নিয়ে ভয়েস ওভার দিতে বসি, তাই তোমরা যেই কমেন্টগুলো করো সেগুলোরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যারা কমেন্ট করে তাদের নামগুলোও নিই, কিন্তু আগেরগুলো না আর ঘুরিয়ে আমি করতে পারি না, মানে নামগুলো করতে পারি না, তার জন্য খুব সরি গো। চেষ্টা করো একটু প্রতিদিন কমেন্ট করার, আমি নিশ্চয়ই তোমার নাম, তোমার কেন যারা কমেন্ট করে আমি প্রত্যেকের নাম কিন্তু প্রতিদিন নিয়ে থাকি। আর এই দেখো কথা বলতে বলতে ওইদিকে কিন্তু বাঁধাকপিটাও আমার বেশ সুন্দরভাবে হয়ে গেছে, সাথে পনিরের ঝোলটাও হয়ে গেছে। আর তারপরে এখন রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আমাকে মিতালিদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো, তোমার চুলটা খুব সিল্কি হয়েছে গো, তোজেকে খুব ভালো লাগে আমার, খুব ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ, তোমরাও ভীষণ ভালো থাকো। আর আমার ভালোবাসা সবসময় তোমাদের জন্য রইলো। এইভাবেই সবসময় তোমরা আমার চলার পথে পাশে থেকো। আর হ্যাঁ গো, চুলটা অনেকটাই সিল্কি হয়েছে, আমি তো নিজে ফিল করতে পারছি, আর তোমরা তো দেখেও বুঝতে পারছো, তাই না? আর এদিকে কথা বলতে বলতে রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে রান্নার সময় যে গ্যাসের ঝিকগুলো ছিল সেগুলোকেও মেজে নিচ্ছি। তারপরে এগুলো রেখে দিয়ে আমি কিন্তু অনেকটাই ফ্রি হয়ে যাই পরবর্তী সময়টা। এরপরে হয়তো কাজ থাকে বলতে ওই যে জামা কাপড়গুলো মেলে দিই সেগুলো তোলা, সেগুলো ভাঁজ করা, এইরকমই। মাঝে না আমি ভিডিওর অনেকটা কাজই করে নিয়েছি। আর এখন যে ওই বললাম জামা কাপড়গুলো যেই সকালে ধুয়েছি সেগুলো সুন্দর শুকিয়ে গেছে, সাথে না মেঘও করেছে, তাই ভাবলাম আর ফেলে রাখবো না, জামা কাপড়গুলো তুলে নিই। কিন্তু যতক্ষণ না বৃষ্টি হচ্ছে বাকি ভিজা জামা কাপড়গুলোকে আবার করে মেলে দিয়েছি। আর এই জামা কাপড়গুলোকে এখন ভালো করে ভাঁজ করে নেব। কারণ কি জানো তো, আমার হাজব্যান্ডের দুদিন ধরে ডিমান্ড হয়েছে, এই বছর তো আর তালের বড়া খাওয়ালে না, জন্মাষ্টমীও করলে না, তাই তোমাকে একটা তাল এনে দেবো, একটু তালের বড়া করে খাওয়াবে। আর হাজব্যান্ড যখন ডিমান্ড করে, ওদের ডিমান্ড না কখনোই ফেলতে পারি না। কারণ কি বলতো, এই ডিমান্ডগুলো ও হয়তো ওর মায়ের কাছে করতো, কিন্তু এখন তো ওর মা নেই, তাই আমি পূরণ করার চেষ্টা করি আমার সাধ্য মতন। আর এদিকে দুটো ওয়ান পিস সকালবেলা কেচে দিয়েছিলাম, তো দুষ্টুকে বললাম তুই কি পরবি, ও তো আমার থেকেও লম্বা, আর কিন্তু আমার আর বডি ওর বডি এখন প্রায় একই, তো বললো তুই একটু সেলাই করে দিস, আমার কিন্তু ওয়ান পিসটা বেশ ভালো লেগেছে। তাই দেখি কালকে ওকে ওয়ান পিসটা সেলাই করে দেবো। আর একটা আমি বার করেছি, যেটা আমি ভাবছি ঘরে রেগুলার মতন পরে নেবো। আর ওকে যেই ওয়ান পিসটা দিয়েছি সেগুলো পরে দেখো নাচ করছে। কি আর করবে, সারা দিন এত নাচ করে না, আসলে নাচ করতে না ও ভীষণ ভালোবাসে, তাই সারা দিন ও নাচ করে। আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলোকে সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি, সাথে মনে হয় তোজোকেও একটু বকাঝোকা করছিলাম। আর শরীর খারাপের পরে না বাচ্চা কাচ্চাদের এত খিনখিন করে, এত জেদ হয়ে যায়, কি আর বলবো, মানে ভালোভাবে কথা বললেও তারা যেন শুধু খিনখিন করে। তো ওই দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, আর এখন জায়গা মতন সমস্তটা রেখে দিচ্ছি। তাহলে চলো বাকি কাজগুলোর সাথে সাথে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। নবিতা আরভি, নাজিরা খাতুন, টুম্পা দাস, মিতালি চৌধুরী, রত্না লাইফস্টাইল, মিতালি ঘোষ, রাজা বাবু, ঝিলি ব্যানার্জি, বিশ্বজিৎ দাস, গোপীনাথ, রিয়েল ব্লগার এপি, সায়ন্তিকা বর্মন। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এইভাবেই তোমরা আমার চলার পথে পাশে থেকো।
আর এই যে তালটা দেখছো, এইটা না সকালবেলা বাজার করার সময় হাজবেন্ড কিনে এনে দিয়েছিল, বলেছে বিকালের দিক করে তুমি সবাই বার করে তোমার মতন তালের বড়া করো একটু। তাই এই যে দেখো বিকালে তো জানোই তোমরা সেরকম আমার কোনো কাজ থাকে না, আর আজকে তো জামা কাপড়ের কাজটা ও বেলাতেই করে নিয়েছি, শুধু ঘরটা ঝাড় দিয়ে বিছানা তুলে চলে এসেছি তালগুলো ছাড়িয়ে নিতে। আর এই তালগুলোই ভালো করে ঘষে নেব। জানো তো একটা সময় এগুলো শুধু খেতাম, কিছুই করতে পারতাম না। এটা বলতে আমার কোনো আপত্তি লাগে না, কারণ আমার মনে হয় আমাদের মতন যারা রয়েছে একটা সময় দাঁড়িয়ে তারা কখনোই এইসব কোনো কাজই পারতো না। কিন্তু ওই যে বলে না, মানুষ হচ্ছে পরিস্থিতির দাস, আর তারপরেও হচ্ছে ভালোবাসা। মানুষ যদি ভালোবেসে কোনো কিছু করতে পারে সেটা শিখতে কিন্তু মানুষের বেশি সময় লাগে না। আমার যখন বিয়ে হয়, বিয়ের পরে প্রথম একবার আমার শাশুড়ি সমস্তটাই হাতে ধরে দেখিয়ে দিয়েছিল, কারণ সেও তো অসুস্থ ছিল। তাই মা আমাকে সমস্তটা বলে দিয়েছে এইভাবে এইভাবে করবি। আর তখন বলতে পারো 10 বছর আগে এত ইউটিউবের চলো ছিল না। তো মা যেভাবে বলেছে, আর আমার মাকে ফোন করে দুই মায়ের পরামর্শতেই এই তালের বড়া করতাম, মালপোয়া করতাম, করে ভগবানকে ভোগ দিতাম জন্মাষ্টমীর দিনে। কিন্তু এখন বলতে পারো এগুলো আমি সব করতেই ধাতস্থ হয়ে গেছি, আর খুব ভালো নিজেও বলতে পারি যে করতেই পারি। এই যে দেখো প্রথমে একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম, আর তালটাকে কিন্তু ভালো করে ছেঁকে নিয়েছিলাম, তার যে কাইটা সেটা বার করে নিয়েছি। আর তারপর তালের মধ্যে সুজি মাখাটা দিয়েছি, তার সাথে ময়দা চিনি দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এই যে গরম তেলে এখন ছোট ছোট লেচি করে কিন্তু ভেজে দিয়েছি। আজকে তালের বড়াটা না ভীষণ ভালো হয়েছে। আমার হাজব্যান্ড বলছিল আর একটু মিষ্টি দাও, কিন্তু আমি বললাম এর থেকে বেশি মিষ্টি হলে না কালকে তুমি খেতে পারবে না। আজকে হয়তো তালটা একটু তিতো তিতো লাগে বলে খারাপ লাগছে, তবে তালের বড়ার মিষ্টিটা পরের দিন বেশ ভালো বোঝা যায়। আর এই দেখো সুন্দরভাবে বড়াগুলো ভেজে নিয়েছিলাম। আর এর সাথে আর একটা ডিমান্ডও ছিল আমার হাজব্যান্ডের, তাকে আজকে মালপোয়া খাওয়াতে হবে, কিন্তু মালপোয়াটা একটু অন্যরকম। এর আগের কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে মালপোয়া শেয়ার করেছিলাম, ওই যে আলুর চপের মতন। তবে এবারের মালপোয়াটা বলেছে বাবু একটু ওই যে পাতলা পাতলা করে যে গোল গোল হয় না রুটির মতন, সেরকম টাইপের। তা বললাম ঠিক আছে সবই খাওয়াবো। আর এদিকে দেখো আমার তালের বড়াগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এর ভাজতে ভাজতে কতগুলো যে উঠে গেছে, আমার হাজব্যান্ড আর তোজো যে কত খেয়ে নিচ্ছে। দুষ্টু নেই, দুষ্টু পড়তে গেছে, তাই ও আর ঘুরে ফিরে খেতে পারেনি, ও এসে পড়ে খাবে। আর এই দেখো মালপোয়াগুলো বানিয়েছি। মানুষ চাইলে কি না পারে বলো তো, সবই পারে। আমিও চেষ্টা করেছি বলে আজকে সবই পারছি। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটাই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।